ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শ্রীমন্ত মালিক আর তোমরা দেখছো এসএমস ফ্রেন্ডলি ইংলিশ গাইড। থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আজ আমরা পড়তে চলেছি উইলিয়াম শেক্সপিয়ারের লেখা সনেট 73। উইলিয়াম শেক্সপিয়ারের জন্ম 1564 সালে ইংল্যান্ডের ইয়র্কশায়ারে। মৃত্যু 1616 সালে। বাবার নাম জন শেক্সপিয়ার, মায়ের নাম মেরি আর্ডেন। উইলিয়াম শেক্সপিয়ার তার সমগ্র জীবন দশায় টোটাল 154 খানা সনেট লিখেছেন। উনচল্লিশ খানা প্লে লিখেছেন, নাটক, আর দুটো লং ন্যারেটিভ পোয়েম লিখেছেন। এই শেক্সপিয়ারের প্লে তোমরা পড়েছো, যেমন ম্যাকবেথ, অ্যাজ ইউ লাইক ইট, হ্যামলেট, ওথেলো ইত্যাদি। শেক্সপিয়ারের বেশিরভাগ সনেটের মতোই এই সনেটের কোনো নাম নেই। শেক্সপিয়ার তার সনেটগুলোকে নাম্বার দিয়ে লিখতেন। টোটাল 154টা সনেট। এই 154টা সনেটের মধ্যে আজ আমরা পড়তে চলেছি 73 নম্বর সনেট। সাধারণত প্রত্যেকটা সনেটের প্রথম লাইনটিকে সেই সনেটের নাম হিসেবে ধরে নেওয়া হয়, কিন্তু প্রকৃতপক্ষে শেক্সপিয়ারের সনেটের কোনো নাম নেই। 154টি সনেটের মধ্যে প্রথম 126টি সনেট উইলিয়াম শেক্সপিয়ার অ্যাড্রেস করেছেন তার বন্ধু WH কে। WH সম্ভবত উইলি হিউজ বা উইলিয়াম হিউজ। তাহলে 154টির মধ্যে 126টি সনেট, প্রথম 126টি সনেট অ্যাড্রেস করেছেন তার বন্ধু WH কে, আর লাস্ট 28 অ্যাড্রেস করেছেন একজন মহিলাকে, যাকে ডার্ক লেডি বলা হয়। তাহলে কি বুঝলে? টোটাল 154টি সনেট লিখেছেন, তার মধ্যে প্রথম 126টি সনেট তিনি অ্যাড্রেস করেছেন তার বন্ধু WH কে, যিনি সম্ভবত উইলি হিউজ বা উইলিয়াম হিউজ। আর শেষ 28টি সনেট অ্যাড্রেস করেছেন একজন মহিলাকে, যাকে ডার্ক লেডি নামে অভিহিত করা হয়। তাহলে আমাদের এই সনেট 73টাও অ্যাড্রেস করা হয়েছে তার বন্ধু WH কে। উইলিয়াম শেক্সপিয়ার ইংল্যান্ডের জাতীয় কবি ছিলেন, ওনাকে বার্ড অফ অ্যাভন নামে অভিহিত করা হয়। তাহলে আমরা পড়তে চলেছি আজকে উইলিয়াম শেক্সপিয়ারের লেখা সনেট 73। Welcome to SM's Friendly English Guide. Learn first, stay first. আমরা আগে আসি সনেট কি জিনিস। A sonnet is a poem of 14 lines with a specific rhyme scheme and meter, mostly iambic pentameter. অর্থাৎ সনেট হলো 14 লাইনের একটি কবিতা, যাতে একটা বিশেষ ছন্দ থাকবে। সাধারণত আয়াম্বিক পেন্টামিটার ব্যবহার করা হয়। এবার আমি বললাম আয়াম্বিক পেন্টামিটার, তাহলে আমরা এবার জেনে নিই এই আয়াম্বিক পেন্টামিটার কি জিনিস। আয়াম্বিক পেন্টামিটার হলো একটা রাইম প্যাটার্ন, যেখানে প্রত্যেকটা লাইনে 10টি করে সিলেবল থাকবে। কটা করে থাকবে? 10 সিলেবল। তাহলে আয়াম্বিক পেন্টামিটার হলো একটা রাইমিং প্যাটার্ন, যেখানে প্রত্যেকটা লাইনে 10টি করে সিলেবল থাকবে। সনেট যে লেখা হয় সেই সনেট বেশিরভাগ সনেটই এই আয়াম্বিক পেন্টামিটার, অর্থাৎ প্রত্যেকটা লাইনে 10টা করে সিলেবল থাকে, এরকম ভাবে লেখা হয়। এই সনেট এটা হচ্ছে ইটালিয়ান ওয়ার্ড। এই সনেট হলো একটা ইটালিয়ান ওয়ার্ড, যার মানে হলো লিটিল সং। অর্থাৎ সনেটের প্রকৃত অর্থ হলো লিটিল সং। এটা একটা ইটালিয়ান ওয়ার্ড। এবার আসি সনেটের প্রকারভেদ। সনেট মূলত দুই ধরনের। ইটালিয়ান কবি পেট্রাক একটি সনেট প্রথম রচনা করেন, সেই ধরনের সনেটকে বলা হয় পেট্রাকাল সনেট।
কবি পেট্রাক তিনি যে ধরনের সনেট লেখেন তাকে বলা হয় পেট্রাকান সনেট। যেহেতু ইতালি কবি তাই একে ইটালিয়ান সনেটও বলা হয়। আর আমাদের ইংল্যান্ডের কবি শেক্সপিয়ার তিনি এক ধরনের সনেট সৃষ্টি করেন, তার নাম অনুযায়ী সেই ধরনের সনেটটাকে বলা হয় শেক্সপিয়ারিয়ান সনেট। শেক্সপিয়ারিয়ান সনেট, যেহেতু তিনি ইংলিশ পোয়েট তাই এই ধরনের সনেটকে ইংলিশ সনেটও বলা হয়। তাহলে সনেট মূলত দুই ধরনের, একটা হলো পেট্রাকান সনেট আর একটা হলো শেক্সপিয়ারিয়ান সনেট। পেট্রাকান সনেটকে ইটালিয়ান সনেটও বলা হয় আর শেক্সপিয়ারিয়ান সনেটকে ইংলিশ সনেট বলা হয়। এবার এদের দুজনের স্ট্রাকচার আলাদা। এই শেক্সপিয়ারিয়ান সনেট আর ইটালিয়ান সনেট দুটো সনেটের মধ্যে স্ট্রাকচারে পার্থক্য রয়েছে। এই পেট্রাকান সনেট দুটি পার্টে বিভক্ত, অক্টেভ অক্টেভ আর সেস্টেট। অক্টেভ মানে 8 লাইন, সেস্টেট মানে 6 লাইন। তাহলে পেট্রাকান সনেট বা ইটালিয়ান সনেট অক্টেভ আর সেস্টেট এই দুটি পার্টে বিভক্ত, অর্থাৎ 8 + 6 14 লাইনের। আর এই শেক্সপিয়ারিয়ান সনেটের স্ট্রাকচার হলো 3 কোয়ার্টেন প্লাস এ রাইমিং কাপলেট। তাহলে ইটালিয়ান সনেট আর শেক্সপিয়ারিয়ান সনেটের মধ্যে পার্থক্য বুঝতে পারলেন। এবার আসি এদের রাইম স্কিম। রাইম স্কিমের মধ্যে পার্থক্য। পেট্রাকান সনেটের রাইম স্কিম হলো এ বিবিএ এ বিবিএ সিডিই সিডিই, অথবা এ বিবিএ এ বিবিএ সিডি সিডি সিডি। এই পেট্রাকান সনেটের রাইম স্কিম। আর এই শেক্সপিয়ারিয়ান সনেটের রাইম স্কিম কি? এবি 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 সিডি সিডি ইএফ ইএফ জি জি 4 4 4 3 সরি 2। তাহলে সনেট যে দুই প্রকার সেটা বুঝতে পারা গেল। দুটো সনেটের মধ্যে দুই ধরনের সনেটের মধ্যে স্ট্রাকচারের পার্থক্য সেটা বুঝতে পারা গেল। আশা করি এটা তোমাদের ক্লিয়ার হয়েছে। এবার আমরা মূল সনেটে আসবো। এটা একটা মেটাফরিক্যাল সনেট, প্রত্যেকটা লাইনে প্রায় মেটাফর রয়েছে। এবার আমরা আমাদের মূল পাঠে চলে আসি, অর্থাৎ আমরা এবার উইলিয়াম শেক্সপিয়ারের সনেট 73 নিয়ে আলোচনা করব এবং বিশ্লেষণ করবো, বাংলা ব্যাখ্যা সহ পড়াশোনা করবো। এই সনেট 73 থিমটা হলো প্যাসেজ অফ টাইম অ্যান্ড ইটস এফেক্ট অন হিউম্যান লাইফ। তো সময়ের বিবর্তন বা পরিবর্তন এবং মানুষের জীবনে তার প্রভাব, অর্থাৎ মানুষের জীবনে সময়ের প্রভাব, এটাই এই সনেটের বা এই কবিতার মূল থিম। যদি আমরা এই কবিতার থিমটাকে 3টে সেন্ট্রাল পার্টে ভাগ করি, তার 3টে সেন্ট্রাল থিম হলো এজিং অ্যান্ড ডেথ, ইমমর্টালিটি অফ লাভ অ্যান্ড টাইম অ্যান্ড চেঞ্জ অফ হিউম্যান লাইফ। এই কবিতাটাকে একটা মেটাফরিক পোয়েমও বলতে পারি, আর এই কবিতার মধ্যে প্রত্যেকটা লাইনে প্রায় মেটাফর রয়েছে। যে মেন 3টে মেটাফর কবি এই কবিতার মধ্যে ব্যবহার করেছেন সেটা হলো, 1 নম্বর হচ্ছে অটাম, 2 নম্বর হচ্ছে টুইলাইট গোধূলি, 3 নম্বর হচ্ছে ডাইং ফায়ার। এই 3টে মেটাফর, মেন 3টে মেটাফর আমাদের এই কবিতার মধ্যে ব্যবহার হয়েছে। মেটাফর হলো এক ধরনের ফিগার অফ স্পিচ, তোমরা পড়েছো, আগেও আছে আর পরেও আছে। এবার মূল কবিতায় আসি, এবার লাইন ধরে ধরে ব্যাখ্যা করব। দ্যাট টাইম অফ ইয়ার, বছরের ওই সময়টায়, দাউ মেস্ট ইন মি বিহোল্ড, তুমি হয়তো আমার মধ্যে লক্ষ্য করতে পারবে। বছরের ওই সময়টা তুমি হয়তো আমার মধ্যে লক্ষ্য করতে পারবে। এই যে এই লাইনে এখানে রয়েছে ইয়ার, ইয়ারটা মানে এখানে ইয়ারকে বোঝাচ্ছে বছরের শেষ সময়, অর্থাৎ বছরের শেষের দিকে। আর এটা একটা মেটাফর ইউজ হয়েছে ফর লাইফ।
যে বছরের সেই শেষ সময়টা তুমি আমার মধ্যে লক্ষ্য করতে পারবে, দেখবে যে আমার জীবনও শেষ মুহূর্তে এসে গেছে। when যখন ইয়েলো লিভস হলুদ পাতাগুলি অর নান অথবা কোনো পাতাই নয়, অর ফিউ অথবা কিছু ডু হ্যাং ঝুলতে থাকবে। অর্থাৎ অটামে, অর্থাৎ যেই সময় গাছে প্রায় পাতা থাকেই না, হলুদ পাতাগুলো ঝরতে শুরু করে দেয়, হয় দু একখানা পাতা থাকে বা থাকিয়ে না এরকম। ইয়েলো লিভসটা মেটাফর, এটা ইউজ করা হয়েছে ওল্ড এজের জন্য। ঠিক আছে, তাহলে বলছে বছরের সেই সময়টা তুমি হয়তো আমার মধ্যে লক্ষ্য করতে পারবে বা লক্ষ্য করবে যখন হলুদ পাতাগুলি অথবা কোনো পাতাই নয় অথবা কিছু পাতা ঝুলতে থাকবে। অর্থাৎ আমার জীবন প্রায় শেষের দিকে চলে এসেছে। কোথায় ঝুলবে? আপন দোষ বাউস, ওই ডালের মধ্যে হুইচ শেক এগেনস্ট দ্য কোল্ড, যে ডালগুলো ঠান্ডায় কাঁপে। এই যে বাউস ডাল, এই ডাল রিপ্রেজেন্ট করছে ফ্রেল হিউম্যান বডি, মানে বৃদ্ধ বয়সে মানুষের দেহ যে ফ্রেল দুর্বল হয়ে পড়ে সেটা বোঝাচ্ছে। আর কোল্ড, এই যে ঠান্ডায় কাঁপে গেছে, এই কোল্ডটাকেও বোঝাচ্ছে ফিজিক্যাল উইকনেস ইন ওল্ড এজ। অর্থাৎ বৃদ্ধ বয়সে আমাদের শারীরিক যে দুর্বলতা এসে পড়ে সেটাকে ইঙ্গিত করছে। প্রত্যেকটা লাইনে লাইনে একটা ইন্ডিকেশন রয়েছে, প্রত্যেকটা লাইনে প্রায় মেটাফর রয়েছে। কবিতা ভালো করে মন দিয়ে পড়তে হবে, শুনতে হবে। বেয়ার রুইন চয়েস where let the sweet bird sang, বেয়ার মানে নগ্ন, মানে পাতা নেই এরকম, রুইন ভগ্ন প্রায় ভেঙে গেছে। এই চয়ের ওয়ার্ডটার আক্ষরিক অর্থ হলো এ গ্রুপ অফ সিঙ্গার, একদল গায়ক। কিন্তু এখানে ইঙ্গিত করছে রুফলেস চার্চেস, ছাদবিহীন যে গির্জাগুলো, where devotees once sang, যেখানে একসময় ভক্তরা গান গাইতো। যে গির্জায় এসে ভক্তরা গান গাইতো সেই ছাদহীন গির্জাগুলোকে বোঝাচ্ছে। আর এটা একটা মেটাফর। এটা কিসের জন্য মেটাফর ব্যবহার করা হয়েছে? না, লিফলেস ব্রাঞ্চেস, অর্থাৎ পাতাবিহীন যে গাছ, পাতাবিহীন গাছগুলোকে ওই চৈর বলা হচ্ছে, অর্থাৎ রুফলেস চার্চের সঙ্গে তুলনা করা হচ্ছে। যেমন চার্চের ছাদ নেই, গাছেরও পাতাগুলো নেই। সেখানেতে where let the sweet bird sang, যেখানে লেট মানে হচ্ছে রিসেন্টলি, সম্প্রতি, সম্প্রতি পাখিরা গান করত। অর্থাৎ যেমন বললাম এই চার্চে যেখানে এক সময় ভক্তরা গান করত, ছাদ ভাঙা হয়ে গেছে, তা সেখানে আর ভক্তরা গান করে না। ঠিকই একইভাবে এই গাছেরও আগে পাতা ছিল, সেখানে পাখিরা একসময় গান করত, কিন্তু গাছগুলো এখন ন্যাড়া হয়ে গেছে, সেখানে পাখিরা গান করে না। সম্প্রতি গান করত, এখন আর করে না। ফার্স্ট কোয়ার্টেনের মধ্যে আমরা অটামের চিত্র দেখতে পেলাম, অর্থাৎ কবি এখানে অটামকে রেফার করেছেন। এবার আসি সেকেন্ড কোয়ার্টেনে। ইন মি দাও সিস্ট দ্য টুইলাইটস অফ সাচ ডে, আমার মধ্যেও তুমি দেখতে পাবে সেই দিনের গোধূলির আলো। অর্থাৎ সেই দিন যে ফুরিয়ে আসছে, গোধূলি লগ্ন, অর্থাৎ এবার সন্ধ্যা হবে, অর্থাৎ এবার আলো নিভে যাবে, সেরকম তুমি আমার মধ্যে এখন দেখতে পাবে। আমিও আস্তে আস্তে বুড়ো হয়ে এসেছি। অ্যাজ আফটার সানসেট, যেমন সূর্যাস্তের পর, এখানে সূর্যাস্ত বলতে এন্ড অফ লাইফ, জীবনের শেষের পর, অর্থাৎ মৃত্যুর পর, যেখানে সূর্যাস্তের পর ফেডেড ইন দ্য ওয়েস্ট, পশ্চিমে ওই আলো আস্তে আস্তে ম্লান হয়ে যাবে। অর্থাৎ আমার মধ্যে সেই দিনের গোধূলির আলো দেখতে পাচ্ছ, যা সূর্যাস্তের পর আস্তে আস্তে ম্লান হয়ে যাবে। কি বোঝাতে চাইলো? আমার মধ্যে দিন ফুরিয়ে আসার সময় তুমি দেখতে পাচ্ছ, যেটা আস্তে আস্তে মৃত্যুর পর পুরো মুছে যাবে। হুইচ বাই অ্যান্ড বাই ব্ল্যাক নাইট ডট টেক অ্যাওয়ে, যেটা বাই অ্যান্ড বাই ধীরে ধীরে ব্ল্যাক নাইট কালো অন্ধকার ডট টেক অ্যাওয়ে নিয়ে নেবে। ডট মিনস ডাচ, যেটা আস্তে আস্তে কালো রাত্রিটা নিয়ে নেবে, গ্রাস করে ফেলবো। এ ব্ল্যাক নাইট ইট রেফার্স টু ডেথ, যেটা আস্তে আস্তে মৃত্যু গ্রাস করবে, সেই আমার জীবনটা আস্তে আস্তে মৃত্যু গ্রাস করে নেবে। ডেথ সেকেন্ড সেলফ, মৃত্যুর দ্বিতীয় সত্তা। ইট রেফার্স টু দ্য স্লিপ, অর্থাৎ ঘুমকে বলা হয় মৃত্যুর দ্বিতীয় সত্তা, কারণ
মৃত্যু আর ঘুম প্রায় একই। ঘুমের মধ্যে আমরা কোনো কিছু করতে পারি না, মৃত্যুর মধ্যে কোনো কিছু করতে পারি না, তাই ঘুমকে বলা হয় মৃত্যুর দ্বিতীয় সত্তা। এই ডেথ সেকেন্ড সেলফ দ্যাট সিলস আপ অল ইন রেস্ট। এই মৃত্যু দ্বিতীয় সত্তা সব কিছুকে স্তব্ধ করে দেবে, স্টপ করে দেবে। এই দ্বিতীয় কোয়ার্টারে টুইলাইটকে রেফার করেছেন, অর্থাৎ বলতে চাইছেন এই টুইলাইট অর্থাৎ গোধূলি গ্র্যাজুয়ালি ফেড হতে হতে একসময় কালো অন্ধকারের দ্বারা গ্রাস হবে। অর্থাৎ এখানে তার ওল্ড এজকেও বোঝাচ্ছেন, অর্থাৎ এই ওল্ড এজ তার বৃদ্ধ বয়স আস্তে আস্তে কমতে 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 মৃত্যুর কোলে ঢলে পড়বে, মৃত্যু পুরোপুরি তাকে গ্রাস করে নেবে। থার্ড কোয়ার্টারে এসো। ইন মি দাও সিস দ্য গ্লোয়িং অফ সাচ ফায়ার। আমার মধ্যে তুমি সেই আগুনের শিখা দেখতে পাবে। অর্থাৎ কবি এই সেই আগুনের শিখা বলতে বৃদ্ধ বয়সে যে গুরুত্বপূর্ণ মুহূর্ত, শেষ মুহূর্ত, সেটাকে বোঝাতে চাইছেন। মানে যেমন অগ্নিশিখা শেষকালে একটু জলে যে কোনো মুহূর্তে শেষ হয়ে যাবে, ঠিক সেই জিনিসটা বোঝাতে চাইছে। আমার মধ্যে তুমি সেই আগুনের শিখা দেখতে পাবে। দ্যাট অন দ্য অ্যাশেস অফ হিজ ইউথ ডথ লাই। যেটা তার যৌবনের ছাইয়ের ওপর শুয়ে আছে। যে অগ্নিশিখাটা তার যৌবনের ছাইয়ের ওপর শুয়ে আছে। অর্থাৎ যে যৌবন একসময় উৎফুল্ল ছিল, প্রাণবন্ত ছিল, সেই যৌবনটাকে আস্তে আস্তে আমার শেষ হয়ে আসছে। এই যৌবনের থেকে পুরো ছাই হচ্ছে, এই যৌবনের ছাইয়ের ওপর সেই অগ্নিশিখা শুয়ে রয়েছে। অ্যাজ দ্য ডেথ বেড, মৃত্যু শয্যাতে। হোয়ার অন ইট মাস্ট এক্সপায়ার, যেখানে এটা অবশ্যই এক্সপায়ার হয়ে যাবে, শেষ হয়ে যাবে। ওই যৌবনের ছাইয়ের মধ্যে এটা জ্বলছে, একটু 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 করে জ্বলছে। ওই যৌবনের ছাইটাই হচ্ছে তার মৃত্যু শয্যা, সেখানে এসে এক্সপায়ার হয়ে যাবে, শেষ হয়ে যাবে। অর্থাৎ আমার জীবন একদম শেষ মুহূর্ত, আমি এখনই মারা যাব। কনজিউমড উইথ দ্যাট হুইচ ওয়াজ নারিশড বাই। ওই যে জ্বলেছিল, কনজিউম না গ্রহণ করে, কাকে গ্রহণ করেছিল? উইথ দ্যাট, সেটিকে, হুইচ ইট ওয়াজ নারিশড বাই, যেটি তাকে একসময় লালন পালন করত। অর্থাৎ যেই যৌবন তাকে একসময় লালন পালন করতো, যৌবনে যে তার জীবন জ্বলছিল, জীবন শিখা জ্বলছিল, সেই যৌবন কি আস্তে আস্তে শোষণ করে, যৌবন কি আস্তে আস্তে খেতে খেতে সেই শিখাটা আস্তে আস্তে কমতে কমতে মৃত্যুর দিকে ঢলে পড়েছে। এই থার্ড কোয়ার্টারে কবি ডাইং ফায়ারকে মেটাফর হিসেবে ব্যবহার করেছে। এই ডাইং ফায়ার বলতে তার একদম জীবন সায়ান থেকে বোঝাচ্ছে, যে জীবন মৃত্যুর কোলে ঢলে পড়েছে তার যৌবনকে গ্রাস করতে করতে। যেমন আগুন, আমরা যদি কাঠ কয়লা বলি, কাঠ কয়লা প্রথমে যে কয়লার আগুন জ্বলে, সেই কয়লাটাকে প্রথমে প্রচন্ড ভাবে আগুন জ্বলে, সেই কয়লা থেকে আস্তে আস্তে গ্রাস করতে করতে একসময় সে আগুন নিভে যায়। যে একসময় তাকে আগুন দিত, জ্বলতে সাহায্য করতো, তাকে গ্রাস করতে করতে সে একসময় তার উপরেই নিভে যায়। ঠিক এইখানেও কবি বলতে চাইছেন যে এই যৌবন একসময় আমাদের প্রাণবন্ধ করে রাখতো, সেই যৌবন কি আস্তে আস্তে গ্রাস করতে করতে সেই যৌবনের ছায়ের উপরে আমাদের জীবন শেষ হয়ে যাবে। দিস দাও পারসিভড, এটি যখন তুমি রিয়েলাইজ করবে, পারসিভ মানে রিয়েলাইজ, জীবনের এই যে পরিণতি, এই যে ধাপে ধাপে জীবন মৃত্যুর দিকে এগিয়ে চলছে, এই জিনিসটা তুমি যখন বুঝতে পারবে, হুইচ মেক্স দাই লাভ মোর স্ট্রং, দাই মিনস ইউ, যেটি তোমার ভালোবাসাকে আরো স্ট্রং করবে, শক্তিশালী করবে। অর্থাৎ আমার প্রতি তোমার যে টান বা ভালোবাসা, সেটাকে আরো শক্তিশালী করে তুলবে। টু লাভ দ্যাট ওয়েল, ভালো করে ভালোবাসতে হবে। হুইচ দাউ মাস্ট লিভ ই লং, যেটা চলে যাওয়ার আগে অবশ্যই করতে হবে। ইর মানে বিফোর, আর লং মানে এখানে মৃত্যুকে বোঝাচ্ছে। অর্থাৎ মৃত্যুর আগে ভালোবেসে যেতে হবে। ভালোবাসাই একমাত্র জিনিস, যে ভালোবাসা একজন মানুষকে অমর করতে পারে। অর্থাৎ এই শেষ রাইমিং কাপলেটে মধ্যে দিয়ে কবি কি বোঝাতে চাইলেন, যে তার বন্ধু যখন এইটা পারসিভ করতে পারবে, উপলব্ধি করতে পারবে যে কবির এই উইকনেস, এই যে আস্তে আস্তে মৃত্যুর দিকে ঢলে পড়ছে, এটাই জীবনের একমাত্র জিনিস বা একমাত্র বিষয়বস্তু, যে আস্তে আস্তে মানুষ মৃত্যুর দিকে ঢলে পড়ে, সেই জিনিসটা যখন সে অনুভব করতে পারবে, এটা তাকে তার প্রতি ভালোবাসাকে আরো ইন্টেন্সিফাই করতে সাহায্য করবে, তার প্রতি তার ভালোবাসাকে আরো গাঢ় করবে। আশা করি শোনারটা তোমরা বুঝতে পেরেছো।
তোমাদের সুবিধার জন্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কবিতাটা বাংলা অর্থ একটা পিডিএফ ফাইল আমি দিয়ে রাখবো, তোমরা ডাউনলোড করে নেবে। আর ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ভালো লাগলে ভিডিওটা একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও পড়ার সুযোগ করে দেবে। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।